চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার আজ আছেন আমাদের সঙ্গে। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ। জি, আপনাদের দোয়ায় ভালো আছে। জি, কাল রাতে তো নিশ্চয়ই বিশ্বকাপ ফুটবল এর ফাইনাল খেলাটা দেখেছেন। আমিও অনেক রাত জেগে দেখেছি। তো এই খেলা নিয়ে অনেকের প্রত্যাশা ছিল। আমাদের দেশে অনেক দর্শকের হৃদয় ভেঙে গেছে। আবার কেউ কেউ খুশি হয়েছে, কেউ কেউ স্পেনের জয়ে খুশি হয়েছে, আবার কেউ কেউ আর্জেন্টিনার পরাজয়ে খুশি হয়েছে। তো আবার এর বিপরীত দিকে যারা নাকি আর্জেন্টিনার ভক্ত যারা আছেন তারা দুঃখিত হয়েছেন। মেসির শেষ মুহূর্তে যে বেদনার্থক চেহারা আমরা দেখেছি টিভির পর্দায়, সেটা অনেক দুঃখ দিয়েছে। আপনি নিজের অভিজ্ঞতা কি খেলা নিয়ে? আপনি নিজে কোন দলের সাপোর্টার ছিলেন এবং আপনার কি রিয়েকশন? আমি তো মূলত ব্রাজিলের সমর্থক, ফলে আমাদের খেলা বহু আগে শেষ হয়ে গিয়েছিল। তবে আগামীকাল আমি একজন গুপ্ত স্পেন সমর্থক ছিলাম, কেননা আহ, প্রকাশ্যে গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে কিছু বলা যাচ্ছিল না। প্রকাশ্যে আর্জেন্টিনার বিপক্ষে কিছু বললেই সকলেই অত্যন্ত উষ্মা প্রকাশ করছিল। সেই কারণে আমি চুপচাপ হাসি হাসি মুখ করে খেলায় বসেছিলাম। এবং তারপরে যখন খেলা শুরু হলো তখন অবশ্য আমার ধারণা সঠিক হতে শুরু করলো, কেননা আমি আগেই কয়েকজনকে বলেছিলাম যে স্পেনেরই চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা বেশি, এবং সেটাই শেষ পর্যন্ত ঘটলো। খেলাটাতে স্পেন ভালো খেলেছে, সেই জন্যই আসলে জিতেছে। এমন নয় যে দুই দল সমান খেলেছে। কালকে যে কোনো কারণেই হোক আর্জেন্টিনা প্রত্যাশিত যে খেলা সেটা খেলতে পারেনি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছেন, আমার কাছে যেটা মিল লেগেছিল আর কি। স্পেনের এই বিশ্বকাপের প্রথম খেলাটা ছিল কেপ ভার্দের সঙ্গে। ওই ছোট্ট দ্বীপ রাষ্ট্র, যাদের জনসংখ্যা 7 লাখও নয়, তাদের সঙ্গে। এবং তাদের সামনে এই পুরো খেলায়, পুরো ম্যাচে প্রাচীনের মতো দাঁড়িয়েছিল কেপ ভার্দের যে গোলকিপার। আমরা কালকে যেন দেখলাম ফাইনালেও একই জিনিস, যে আর্জেন্টিনার গোলকিপার একাই মানে আপনার স্পেনের সমস্ত গুলো আক্রমণ যেন রুখে দিচ্ছিল। এই মিলটাকে আপনি খেয়াল করেছেন এখানে? যে খেলা হয়েছে সেখানে 20-এর অধিক বা 20-এর কাছাকাছি শট নিয়েছে গোলে অন টার্গেট স্পেন। সেখানে আর্জেন্টিনা অনেক কম, অনেক কম, মানে কি দুইটা অথবা তিনটা। তো এটাই বোঝা গেছে যে গতকাল যদি মার্টিনেজ না থাকতেন তাহলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। মার্টিনেজ অসাধারণ অনেকগুলি সেভ করেছেন। মার্টিনেজ গোলে থাকাতে কালকে আর্জেন্টিনা অনেকগুলি গোল থেকে বেঁচে গিয়েছে। আর শেষ পর্যন্ত সেরা গোল রক্ষক হয়েছেন স্পেনের গোল রক্ষক, কেননা সারা বিশ্বকাপে সম্ভবত তিনি মাত্র একটা গোল খেয়েছেন, এবং এই কারণে তিনি সেরা গোলরক্ষক হয়েছেন। মেসি আহ, কাঁদছিলেন, এটা যারা ফুটবল খেলা পছন্দ করেন তাদের ভালো লাগে নাই। আমরা সকলেই দুঃখিত হয়েছে এই কারণে যে একজন ভালো খেলোয়াড়, সেরা খেলোয়াড়, তিনি যে দলেই খেলুক যেখানেই খেলুক তিনি তো সেরা। এবং সম্ভবত মেসি ভাবছিলেন, আমার যেটা মনে হয়েছে, যে এটাই তার শেষ বিশ্বকাপ, এবং এইরকম একটি বৃহৎ আয়োজনে তিনি আর আসতে পারবেন না। আমার ধারণা এটাই তার কান্নার কারণ। আমার মনে হয় না যে হেরে গিয়ে তিনি কেঁদেছেন। আহ আমার মনে হয়েছে যে তিনি মূলত এই যে বিশাল জনসমুদ্র, এই যে সারা পৃথিবী তাকিয়ে থাকে একটা খেলার দিকে, এটা কিন্তু আর কোথাও হয় না। মেসি আন্তর্জাতিক লিগে খেলেন, কিন্তু সেইখানে তো এই ঘটনা ঘটে না যে সকলেই লিগের খেলা দেখে বসে। কিন্তু এমনকি কোপা আমেরিকা, ইউরোপিয়ান কাপ এগুলো সবাই দেখে না, কিন্তু বিশ্বকাপ সারা পৃথিবীর মানুষ দেখে। আমি না একটা জিনিস আপনাকে একটু বলি, আমি একটু শেয়ার করতে চাই। আমি এই বিশ্বকাপ যে টুর্নামেন্ট, বিশেষ করে ফাইনালটা, আহ এই খেলাটা শেষটা না আমার দেখতে খুব একটু খারাপই লাগে। শেষ মানে রেজাল্ট হয়ে যাওয়ার পর এই যে যারা পরাজিত হচ্ছে, তারা যে মাঠের মধ্যে কান্না করছে, এত বিখ্যাত বিখ্যাত মানুষ তারা, তাদের কান্নাটা আসলে খারাপ লাগে। আবার গ্যালারিতে সমর্থকদের মধ্যে যে বিষাদের ছায়া, মানে একই জায়গায় পাশাপাশি একদল উল্লাস করছে, আর কিছু মানুষ কান্নায় ভেঙে পড়ছে, বিষাদে আক্রান্ত হচ্ছে। এই যে দুইটা বিপরীত চিত্র, এটা না আমাকে মাঝে মাঝে খুব বেদনার্থ করে। এবং আমি মাঝে মাঝে ভাবি, এই দুঃখগুলি কি এমন কোনো ম্যাচ নাই যে ম্যাচে কোনো পরাজয় নাই? এরকম হলে মনে হয় ভালো হতো নাকি। এটাই দুনিয়ার নিয়ম। আমি জানি না আপনার এই ব্যাপারে কোনো ধারণা, মানে কোনো আছে কিনা, মূল্যায়ন আছে কিনা। হয় যে প্রাচীন কালে
রোমান সাম্রাজ্যে যে গ্ল্যাডিয়েটরদের লড়াই হতো, কিংবা একসময় যে আমরা পড়েছি মহাভারতে কিংবা বড় বড় উপাখ্যানে, শাহনামায়, বা এই ওডিসি কিংবা ইলিয়াডে, আপনি দেখবেন যে সব জায়গাতেই হচ্ছে যুদ্ধ, দ্বন্দ্ব এবং বিজয়ী এবং পরাজিতের একটা গল্প। কি কারণে যেন মানুষ মানুষকে পরাজিত করে আনন্দ পায়, এবং এই যে একজন মানুষ আরেকজন মানুষকে পরাজিত করে আনন্দ পাওয়ার বিষয়টা, এইটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারি না। এবং এটাও বুঝতে পারি না যে বহু দর্শক অন্যের পরাজয় এবং জয় দেখে আনন্দিত হয়, নিজেরা কখনো খেলতে পারবে না, নিজেরা কোনোদিন হয়তো একটা বলে লাথি দিতে পারবে না, কিন্তু তারা অন্যের এই কি বলে জয় পরাজয়ে তারা নিজেরা লড়াই করে, গ্যালারিতে তারা অন্যের জয় পরাজয় নিয়ে যুদ্ধ করে। মানে মানুষের এই যে অন্যের পরাজয়ের যে আনন্দের অনুভূতি, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অদ্ভুত বিষয়। এবং আমার ধারণা যে এটা হরমোনের কারণে হয়, অ্যাড্রিনালিন হরমোন যে আসে মানুষের উত্তেজনা বশত, এই অ্যাড্রিনালিনের একটা আনন্দ আছে, রক্তচাপ বাড়ে, হৃৎপিণ্ড দ্রুততর হয়, এক ধরনের আনন্দ অনুভব করে মানুষ। এবং যত আপনি দেখবেন যে অক্ষম, তত এইসব বিষয়ে আনন্দ বেশি। চেয়ারে বসে আনন্দ করার খুব আহ, আ- ইচ্ছা মানুষের। এই রোমান সম্রাটরাও কিন্তু চেয়ারে বসে আনন্দ করতেন, নিজেরা লড়াই করতে পারছেন না কিন্তু অন্যে লড়াই করছে, এবং লড়াই একজন পরাজিত হওয়ার পরে তারা সিদ্ধান্ত দিতেন যে সে বেঁচে থাকবে না মরে যাবে। এবং এই যে একটা নৃশংসতা, এই নৃশংসতা কি কারণে যেন মানুষ খেলায় পরিণত করেছে। এবং এইটা একদিক থেকে উপকার হয়েছে, খেলা এরকম নৃশংস না, কিন্তু দেখেন কালকে খেলা শেষ হওয়ার পর আর্জেন্টিনার বেশ কিছু খেলোয়াড় অন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন, যেন জি। এই পরাজয় গায়ের জোরে হয়েছে এবং তারা গায়ের জোরে সেটা শোধ নিবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটি অসভ্য আচরণ করছে আর্জেন্টিনা। এবং এই ইতিহাস কিন্তু পুরনো না, আহ, বিশ্বকাপের একদম প্রথম দিকে আর্জেন্টিনার উরুগুয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিল ফুটবল খেলা নিয়ে। তো এই যে আমি আমি একটা জিনিস মাঝে মাঝে আমি বুঝি না, বিভ্রান্ত হই একটু, যে এই যে আপনার অন্যকে অপদস্থ করে, অন্যকে জব্দ করে, অথবা জব্দ না হোক, আমি জব্দ করার চেষ্টা করলাম, এতে যে আনন্দ পাওয়ার যে আপনার একটা অনুভূতি, একটা আচরণ দেখি আমরা মাঝে মাঝে। আমরা একটু খেলার থেকে বাইরে আসবো। দুটো পয়েন্ট, একটা হলো এই যে অন্যকে অপদস্থ করার ব্যাপার, আরেকটা হলো এই যে আপনার মেসির জন্য যে একটু মন খারাপ হওয়া, যে একটা সিনিয়র প্লেয়ার সে আর খেলতে পারবে না। দেখেন, ইয়ামাল এবং মেসি আমি যদি দুজনের সঙ্গে তুলনা করি, ইয়ামালের বয়স মাত্র 19 বছর, আর মেসির বয়স 39 বছর। তো এখন ইয়ামাল স্বাভাবিকই ভালো খেলবে, মেসি একটু বয়স হয়ে গেছে, বয়সজনিত কারণে সে হয়তো একটু কম খেলবে। আবার যদি এটা খেলা শারীরিক কসরতে না হয়ে বুদ্ধিভিত্তিক ব্যাপার হতো, তখন কিন্তু মেসি কি বলতে হতো, না তার তো অভিজ্ঞতা বেশি, বুদ্ধি বেশি, সে সিনিয়র প্লেয়ার, এরকম হইত। তো এই যে ইদানিং আমি দেখছি একটা জিনিস, একটু লম্বা বলছি প্রশ্নটা হয়তো বা, ইদানিং দেখছি যে কিছু লোককে আপনি দেখবেন যে মানে কিছু সাংবাদিককে, তারা কেন সিনিয়র সাংবাদিক, সিনিয়র মানে হলো তারা ওই একদল লোকের, মানে সিনিয়রটা যেন একটা গালি হয়ে গেছে। আমি এটা নিয়ে কোনো বিতর্কে আমি নিজে লিপ্ত হইনি, কিন্তু কোন কোন টেলিভিশন আমাকেও সিনিয়র সাংবাদিক হিসেবে অভিহিত করে। দেখেন, আমি সাংবাদিকতা করি আজকে 37 বছর হয়ে গেল। 37 বছরেও যদি আমি সিনিয়র না হতে পারি, তাহলে আমি কবে হব? এটা আমি বুঝি না। যাই হোক, কেউ বলে আনন্দ পায়, আমার কোনো সমস্যা নাই। আর এই আমি তো নিজেকে সিনিয়র বলি না, কারণ আমি সিনিয়র বলতে চাই না, কারণ সিনিয়র বলে তো আমি মৃত্যুর কাছাকাছি চলে যাব। তো আমি জুনিয়রই থাকতে চাই, কিন্তু অন্যরা বলে, এই বলার দায়টা আমাদের উপর চাপাচ্ছে কেন? আপনার কি এই যে প্রবণতাটাকে আপনার কেমন লাগছে? প্রথমত, শব্দটা হচ্ছে সিনিয়র সাংবাদিক। সাংবাদিক শব্দ তো কারো আপত্তি থাকার কথা না। যিনি সাংবাদিক তিনি সাংবাদিক। জীবনে যারা ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতা করেছেন, একাধিক পত্রিকা, টিভি চ্যানেল বা অন্য কোথাও রেডিওতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন, তারা সবাই সাংবাদিক। এটা তাদের পেশা ছিল, তাদের অভিজ্ঞতার জায়গা ছিল, তাদের ক্যারিয়ার ছিল। ফলে ক্যারিয়ার সাংবাদিক যারা, তারা সবসময় সাংবাদিক, রিটায়ার করলে অবসরপ্রাপ্ত সাংবাদিক। ফলে Right. সাংবাদিক শব্দে কারো আপত্তি থাকার কথা না। আপত্তি তাহলে কোথায়? সিনিয়রে। সিনিয়র জুনিয়র কিভাবে নির্ধারিত হয়? একটি হচ্ছে বয়সে, আরেকটি হচ্ছে অভিজ্ঞতায়। আমাদের সরকারি চাকরি বা যে কোনো চাকরিতে আপনি আগে যোগ দিলে আপনি সিনিয়র, আগে যোগ দিলে আপনি সিনিয়র। কিন্তু সরকারি চাকরির একটা অদ্ভুত নিয়ম আছে, আহ, পূর্বাহ্ন আর অপরাহ্ন। আপনি সকালে যোগ দিলে আপনি বিকালে যিনি যোগ দিয়েছেন তার চেয়ে সিনিয়র।
এই জন্য সকলেই পূর্বাহ্নে যোগ দেয় সরকারি চাকরিতে। এটা আমি সরকারি চাকরি করতে গিয়ে শিখেছিলাম। আমি বেশি দিন এটা কন্টিনিউ করতে পারি নাই, কিন্তু আমি পেয়েছিলাম। এবং আজকে যে লোকজন বিসিএস এর জন্য মরে যায়, আমি এটা 2বার পেয়েছিলাম। তো এইবার মজার বিষয় হচ্ছে, ধরেন কেউ আমাকে বলল যে আমি একজন সিনিয়র উপস্থাপক, তাহলে আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে সিনিয়র শব্দে। এই যে সিনিয়র শব্দে আপত্তি করা, এটা হচ্ছে ডক্টর ইউনূসের সময় যে মবক্রেসি চালু হয়েছিল, গুরুজনদেরকে অপমান করা, সেই সংস্কৃতির একটা এক্সটেনশন। অর্থাৎ আপনি সিনিয়র, আপনাকে সিনিয়র বলে আপনাকে গালিগালাজ করা হবে। ওই যে আমি একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে? তর্ক শুরু হয়েছিল এবং আহ ওই সময় হাদির সাথে আমার তর্ক হচ্ছিল। তো হাদি আমাকে বলল, আপনি ভালো বিতার্কিক, আমি তো আপনার হাঁটুর বয়সী। এটা বলে কিছুক্ষণ পরে সে তর্ক শুরু করে দিল নিজেই। তো তখন আমি তাকে ফেরত দিলাম যে আমি আর তোমার সাথে কি তর্ক করব, তুমি তো আমার হাঁটুর বয়সী। কে নিজেকে হাঁটুর বয়সী বললো? সে নিজেই বলল। কিন্তু আমি জি যখন তাকে ওটা বললাম, মনে করিয়ে দিলাম, তখন তার পক্ষে বা তার যে অন্ধ অনুসরণকারীরা, তারা আমাকে আক্রমণ করতে শুরু করলো যে আমি তাদেরকে হাঁটুর বয়সী বলেছি। নিজে নিজেকে হাঁটুর বয়সী বললে তার অপমানিত হয় না, আমি মনে করিয়ে দিলে তার অপমানিত হয়ে যায়। ঠিক একইভাবে সিনিয়র খেলোয়াড় আছেন, সিনিয়র শেফ থাকে, সিনিয়র সিটিজেন আছে, এমনকি সরকারি চাকরিতে সহকারী, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহকারী সচিব, এন্ট্রি পোস্ট, এইখানেও কিন্তু সিনিয়র সহকারী সচিব এরকম একটা পদ আছে, সিনিয়র সাংবাদিক আছে, ওয়েজ বোর্ডের সিনিয়র রিপোর্টার আছে। রাইট। তাহলে সিনিয়র শব্দটা এত আপত্তি কিসের? আপত্তি হচ্ছে যে সিনিয়র কথা বলছেন, তার কথায় অথবা তার প্রতি তাদের বিদ্বেষ। এখন কথার প্রতি যদি কথা হয়, তাহলে কথার বিপরীতে তারা কথা বলবেন, যুক্তির বিপরীতে যুক্তি দিবেন, তর্কের বিপরীতে তর্ক করবেন। এটা হচ্ছে জুলাই আন্দোলনের মূল কথা ছিল, কথা ক, প্রাণ খুলে কথা বলো, মন খুলে সমালোচনা করো। কিন্তু আপনি দেখেন, বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সিটিজেনদের একজন মিথ্যা বললেন। উনি বললেন যে মন খুলে কথা বলো, কিন্তু মন খুলে কথা বলার কারণে যাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন ভুয়া মামলা দিয়ে, সেই ব্যক্তিকে ঘিরে কিন্তু এই সিনিয়র সাংবাদিকতার এই যে মানে এই আক্রমণটা শুরু হয়েছে। আলোচনাটা, হ্যাঁ তার মানে হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ। একটা পরিকল্পিত আক্রমণ। আপনি সিনিয়র এই শব্দটাকে তার একটা লজ্জাস্কর শব্দে পরিণত করতে চাইছে। এখন আমি একটা কথা আবার মনে করিয়ে দেই, ওই ওই সময়ের মতো, যে আপনাদের বাড়িতে যে বাপ মা আছে না, এই বাপ মারা সব সিনিয়র। এখন সিনিয়র শব্দটা যদি গালি হয়, তাহলে বাংলাদেশের সকল বাপ মা কিন্তু আসলে গালিটা খায়, সকল দাদা দাদি নানা নানি গালিটা খায়, সকল বয়োজ্যেষ্ঠ শিক্ষক এই গালিটা খায়। এবং এই মুহূর্তে যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সংসদে আছেন, তারাই গালিটা খায়। এবং এই সংসদে নিশ্চয়ই বিরোধী দলের নেতা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। এখন ওনাকে যদি কেউ সিনিয়র রাজনীতিবিদ বলে, তাহলে কি এটা গালি হয়ে যাবে? বলার সময় কিছু কথাবার্তা চিন্তা করে বলা দরকার। এবং এই কাজটা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এই কাজটা তারা এক্সটেনশন হিসেবে করছেন। এবং আপনি দেখবেন যে কথা বলার অপরাধে তারা এখনো বিভিন্ন লোকজনকে ফ্যাসিস্ট তকমা দিচ্ছে। একটা অদ্ভুত শব্দ তৈরি করেছে, কালচারাল ফ্যাসিস্ট, পলিটিক্যাল ফ্যাসিস্ট, তারপরে কি আহ আরো আরো কি কি বিভিন্ন ধরনের তকমা দিয়েছে। আহ আমলাতন্ত্রের ফ্যাসিস্ট, মানে বিভিন্ন জায়গাতে ফ্যাসিস্ট আবিষ্কার করছে। এই জিনিসটা কারা করে জানেন? ফ্যাসিস্টরা করে। তারা মানুষকে রাইট। তকমা লাগিয়ে নির্যাতনযোগ্য কিংবা তকমা লাগিয়ে অপমানযোগ্য করে গড়ে তোলে। ফ্যাসিজমের প্রথম কাজ হচ্ছে অপমান করা। এবং যখন ইটালিতে এই ফ্যাসিজম হয়েছিল, তখন তারা কি করত? সিনিয়র রাজনীতিবিদদেরকে অপমান করত, বিভিন্ন জায়গাতে মব তৈরি করে প্রহার করত। তো সেই ঘটনাগুলো আমরা দেখি নাই? এবং এখনো কিন্তু এই একই জিনিস হচ্ছে। বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে অমুকে তমুকে। ভাই, আপনি যদি মনে করেন কেউ আপনার বিপরীতে কথা বলছে এবং সেটা যুক্তিগ্রাহ্য না, কথা বলেন, আপনি প্রমাণ করে দেন যে তাদের কথাগুলো ঠিক না, তাদের কথাগুলো রাইট। ভুল, তারা অন্যায় আচরণ করছেন, সেটা আপনি মুখে বলবেন। আপনি তাকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে তাকে কি আপনি এক ধরনের সামাজিক বা সাংস্কৃতিক অপমানের ভিতরে নিয়ে যাবেন? মনে রাখতে হবে যে বাংলা ভাষায় সে বিখ্যাত কবিতাটা, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সমান। মুশকিল হচ্ছে যে ইতিহাসে অপমানে কেউ সমান হয় না। যে পরে অপমানিত হয়, সে বেশি অপমানিত হয়। অপমানের যে ব্যারোমিটার, সেটা বাড়তে থাকে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে গতকাল যে আর্জেন্টিনা এবং স্পেনের খেলা হলো, সেই খেলায়
আর্জেন্টিনা প্রথমে অপমানিত হলো গোল হজম করে। জি জি এত বড় মেসি থাকার পরে, রেফারি এবং ইনফান্তিনো তাদের পক্ষে থাকার পরেও তারা জিতলো না। কিন্তু তারপরে তারা আরো অপমানের শিকার হলো গোলের পরে মারামারি করে। এবং রাইট। এই যে প্রবণতাটা, এই একই প্রবণতা, আমাদেরকে এটা মানতে হবে যে অন্তর্বর্তী সরকার একটি ব্যর্থ অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যদি সফল হতো তাহলে জুলাই সনদ নিয়ে এই যে এত পরিশ্রম এখন করতে হতো না। তারা মানুষের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে এটা বাস্তবায়ন করে যেতে পারতেন। এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ উঠে নাই। দুর্নীতির অভিযোগ, মানুষের বাকরুদ্ধ করার অভিযোগ, ভুয়া মামলা দেওয়ার অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডা করার অভিযোগ, দলীয়করণের অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ, এই সকল অভিযোগ উঠেছে না। একটা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ কেন উঠবে যে উপদেষ্টারা দুর্নীতি করেছেন, উপদেষ্টাদের সহকারীরা দুর্নীতি করেছেন? এবং এই কথা কে বলেছেন? একজন বিশিষ্ট আমলা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন ওই সময়। রাইট। তাহলে এই ব্যর্থ অন্তর্বর্তী সরকারের সমালোচনা যাতে কেউ করতে না পারে, এই কারণে এই নতুন ভাবে এই অপমানের সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইগুলা আসলে সাংবাদিকদের সঙ্গে না করাই ভালো। আমি আরো দুঃখ পাই যখন দেখি যে অন্য সাংবাদিকেরা নিজেরাই নিজেদের সঙ্গে এই ধরনের নেগেটিভ আচরণ করছেন। এইটা আমাদেরকে দুঃখ দেয়, কেননা সাংবাদিকতা আমরা যাই বলি না কেন, কিছু পেশা আছে, মানুষ তাদেরকে এক ধরনের বিশ্বাসে এবং আস্থায় রাখে। চিকিৎসা পেশা, সাংবাদিকতার পেশা, যারা বিচারপতি বিচার করেন, কিংবা কিছু মানুষ আছেন যারা সমাজে অবদান রাখেন, এদেরকে মানুষ আস্থা রাখে, বিশ্বাস করে। তো সাংবাদিকদের উপরে যে আস্থা, এইটা আসলে এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে এবং সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধভাবে এই ধরনের আচরণের প্রতিবাদ না করেন, আগামীকাল জুনিয়র শব্দটা অপমানের জায়গায় চলে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর আব্দুল নূর তুষার। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি এই ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমি নিজেও, আমাকে অনেকে অনেক মানে অনুষ্ঠানে যখন আমি যাই, ওনারা আমাকে হয়তো সিনিয়র সাংবাদিক বলেন। আমি নিজে কখনো, কেউ নিজের থেকে বলেন আমাকে বলেন, আমিও কখনো বলিনি। হয়তো ওনারা বলেন ওনাদের ব্যবসায়িক কারণে, অথবা ওনাদের মানবিক যে মানে আচরণ করেন, ওনাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলেন। কিন্তু যদি অন্যায় হয়ে থাকে তাহলে যারা বলেন তাদেরকে অভিযোগ করেন। ভাই, ওই অভিযোগ আমার গায়ে লাগান কেন? আমি যেটা ঝিল, আরামবাগ, কমলাপুর এই এলাকা ধরে একজন লোক মাস্তানি করে বেড়াচ্ছে। একটা ফোন নাম্বার থেকে ফোন করে বলে চাঁদা দিতে হবে, না হলে গুলি করবে। কমলাপুরের যে একজন মানে গরুর হাটের যে ইজারাদার ছিল, এমন একজন লোক তিনি ফোন করেছিলেন, টাকা না দেওয়ায় তার ওখানে যে গুলিও করেছেন। এরকম ঘটনা আমি আর ডিটেলে গেলাম না, আমি খালি এটুকু বলছি। দেখেন, আপনি সেও নামটা দেখেন, সেটা হলো আওয়ামী ঘনিষ্ঠ থেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দাপট। মানে একসময় সে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, এখন সে যুবদল নেতা নিজেকে পরিচয় দিচ্ছে যে আমি একজন যুবদল নেতা, অতএব সে দাপট দেখাচ্ছে। আমি যে কয়েক পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে সে আওয়ামী ঘনিষ্ঠই হোক আর যুবদল নেতাই হোক, সে দাপট দেখাচ্ছে কার জুড়ে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী ঘনিষ্ঠ হওয়াটা একটা দাপটের উৎস ছিল। আওয়ামী লীগ করলে, অথবা স্বেচ্ছাসেবক লীগ, অথবা যুবলীগ, অথবা ছাত্রলীগ, আমার এই পরিচয়টা যদি থাকে তাহলে আমি যা ইচ্ছা তা করতে পারি, পুলিশ আমারে কিছু বলবে না, এই তো ছিল। এখন সেটা চেঞ্জ হয়ে যুবদল হয়ে গেছে। যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা এরকম কোনো একটা ছাত্র দল অথবা জাতীয়তাবাদী দল, যাই হোক না কেন, এই দলের পরিচয়টা যদি আপনি আপনার গায়ে লাগাতে পারেন, এই সাইনবোর্ডটা যদি আপনার কপালে লাগুক, বুকে লাগুক, পিঠে লাগুক, যেখানেই লাগুক, যদি লেগে যায় একবার, তাহলে আপনাকে কেউ কিছু বলবে না, আপনি যা বলবেন তাই হবে। এই যে মানসিকতাটা তৈরি হওয়া, এটা কোত্থেকে হলো? ভাবুন একবার, এটা কোত্থেকে হলো? যদি এই পরিচয়টা কোনো কাজে না লাগতো, যদি এই পরিচয়টা সে পুলিশের কাছে ব্যবহার করতে না পারতো, অথবা এই পরিচয় দিয়ে কেউ গেলে পুলিশ যদি তাকে বাড়তি খাতির না করতো, তাহলে কি পরিচয়টা কেউ দিত? একসময় সবগুলো থানা টানা এগুলো কিন্তু লীগের দখলে ছিল। লীগ বলে পরিচয় দিলেই পুলিশ তাকে খাতির যত্ন করতো। এখন যদি লীগের লোকরা আসে, ওই লোকগুলো এসে লীগের পরিচয় দেয়,
খাতির যত্ন পাবে, পাবে, অন্য ধরনের খাতির যত্ন পাবে, উল্টো খাতির যত্ন পাবে। এখন আবার দলের খাতির যত্ন আসছে। তাহলে এই যে দল বা লীগ, এগুলো তো পুলিশের দেখার কথা ছিল না। পুলিশ কেন দেখছে? আপনি যে কোনো একজন পুলিশকে জিজ্ঞাসা করেন কেন দেখছে, পুলিশের কাছে কিন্তু জবাব আছে, খুব ভালো জবাব আছে। তারা বলবেন না দেখলে, যদি এগুলোকে আমরা গুরুত্ব না দেই তাহলে কি আমরা থাকতে পারবো? আমাকে তো বদলি করে দিবে, এবং খুব খারাপ একটা জায়গায় বদলি করে দিবে। আচ্ছা, বদলিটা কে করে? তার ঊর্ধ্বতন করে। তো ঊর্ধ্বতনকে কে চাপ দেয়, অথবা ঊর্ধ্বতন কেন এই দলকে গুরুত্ব দেয়? দেখেন, আপনি ধীরে ধীরে কিন্তু যদি পেছন দিকে যান, লেজ ধরে ধরে যদি মাথার দিকে যান, আলটিমেটলি কাকে পাবেন বলেন তো? পাবেন ক্ষমতাসীন দলকে। আপনি যদি আরও পেছনে যান, তো ক্ষমতাসীন দল যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়েছে তাকে পাবেন। উনি তো আবার দার্শনিক মানুষ, উনি কিন্তু কথাবার্তা খুব সুন্দর বলেন, সালাউদ্দিন আহমদ সাহেব। এগুলো যে ঘটে আপনি দেখেন না ভাই। আচ্ছা, আরও যদি উপরে যান তাহলে পাবেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী এটা বুঝেন যে আলটিমেটলি কিন্তু বদনামটা ওনার হচ্ছে। দেখুন, আমি আরও কয়েকটা ঘটনা বলি আপনাদেরকে। কিছুদিন আগে বরিশালে একটা ঘটনার কথা মনে আছে? ওই যে আপনার অন্ডকোষে চাপ দিয়ে চেক সিগনেচার করে নেওয়া, অথবা দলিলে সাদা স্ট্যাম্পে সিগনেচার করে নেওয়া, খেয়াল আছে আপনাদের? তারপরে আরেকটা ঘটনা বলি, নরসিংদীর একটা ঘটনা। নরসিংদীতে কী হলো, এক লোক বালু ব্যবসায়ী, তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যে এক বিএনপি নেতা তার বাড়িতে নিয়ে মারধর করেছে, এবং কানের কাছে যে বলেছে তুই এলাকা ছেড়ে চলে যা, এবং বলার সময় আদর করে কানের মধ্যে একটা কামড়ও দিয়ে দিয়েছে। এবং কামড় দেওয়ার ফলে ওই ভদ্রলোকের কানে 4টা সেলাই করতে হয়েছে। মানে এই সেলাইটা মানে ডাক্তারাই করেছেন ওখানকার হাসপাতালে। যে পরে একটা মামলা হয়েছে, যে লোক কামড় খেয়েছে তিনি কিন্তু মামলা করার সাহস পান নাই। মামলা করেছেন আরেকজন লোক, উনি আবার ছাত্র দল করেন, উনি নাকি ওই ব্যবসায়ীর বিজনেস পার্টনার। আচ্ছা, উনি মামলা করে, যে কামড় খেলেন উনি মামলা করলেন না কেন? ভাবুন, এই প্রশ্নগুলো তো আমাদের মনে নিশ্চয়ই আসে। যিনি কামড় খেলেন উনি কেন মামলা করলেন না? হয়তো উনি গিয়েছিলেন, মামলা নেয়নি, অথবা বলা হয়েছিল ও আসলে মামলা নেবে না। এরকম তো হয়। আপনি কিন্তু চাইলেই থানায় গেলে মামলা করতে পারবেন না, যাই দেখেন, পারবেন না। পুলিশ মামলা নেবে না আপনার কাছে, আপনি কী করবেন? মামলা নেওয়ানোর জন্য অনেক সময় লোকে আদালতের কাছে যায়, যে পুলিশকে বলে দেন যারা মামলা নেয়। যাক, এটা অন্য কারণ আছে, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো এখন তাহলে মামলাটা কে করলো? মামলা করলো ছাত্র দলের এক নেতা, সজীব নাম ভদ্রলোকের। সজীব সাহেব যে মামলা করলেন। আচ্ছা, মামলা করলেন, কার বিরুদ্ধে মামলা করলেন? যার বিরুদ্ধে মামলা করলেন উনি আবার ওই উপজেলার বিএনপির নেতা। আমি ওর নাম ধামে আর যাচ্ছি না, সিম্পলি সহজ করে বলি। তো বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হলো, তার সঙ্গে আরও কয়েকজন আসামি ছিল। মামলা করার পরে কি হলো, দুদিন পরে দেখা গেল যে ওই সজীব সাহেব যিনি মামলা করেছেন, বাদী যিনি, ওনার বাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওনার কতগুলো পোষা পাখি ছিল, বোঝা যায় ভদ্রলোক শৌখিন লোক। ওনার 15টা পাখি আগুনে পুড়ে মারা গেল। এবং যেখানে মামলা, যে ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল ওই ঘরে আবার তারেক রহমানের ছবি ছিল, তার দলের জিয়াউর রহমানের ছবি ছিল, খালেদা জিয়ার ছবি ছিল, ওগুলো টাঙানো ছিল, ওগুলো সব পড়ে গেছে। আগুন তো আর দল বুঝে না, বুঝছেন না? আগুন তো আর তারেক রহমানকে চিনে না। আগুন পাইছে, সব পাখিও মারছে, তারেক রহমানের ছবি মানে পুড়ে দিয়েছে। এই পর্যন্ত আমরা মনে করি যে এটা এরকম তো ঘটে প্রায়। পরবর্তী সময় কি ঘটলো, যেটা ঘটলো সেটা আমার কাছে একটু অবাকই লাগছে, এবং ওইটা নিয়ে আসলে আমি মূলত আজকে কথা বলতে চাচ্ছি। সেই ঘটনাটা হলো যে আজকে গতকালকে দেখলাম যে এটা নিয়ে ওখানকার নরসিংদীর যে বিএনপি আছে, নরসিংদীর বিএনপি তারা দাবি করছে, মানে নরসিংদীর পলাশ উপজেলায় এই ঘটনা, ওখানকার যে বিএনপি, সেই বিএনপি একটা মানে ঘোড়াশাল পৌর বিএনপি তারা একটা সংবাদ সম্মেলন করেছে, এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সাহেব। তিনি বলেছেন এই যে নরসিংদীতে ব্যবসায়ীর কানে কামড় দেওয়ার অভিযোগ মিথ্যা। দেখেন, মামলা যার বিরুদ্ধে হয়েছে, মিস্টার মহিউদ্দিন চিস্তিয়া, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি ছিলেন বিএনপির নেতা।
ওনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে পৌর বিএনপি, মানে দল এখানে করতেছে, এবং দল বলতেছে মানে জাতীয়তাবাদী দল মানে বিএনপি, সে ঘোড়াশাল পৌর শাখা যিনি আছে তারা বলতেছে যে এই ঘটনাটা মিথ্যা। তা আমার প্রশ্ন হলো, এখানে দল কেন জড়ালো? মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিটা ফেস করবে, দল বলতেছে এই ঘটনাটা আমরা আইনগতভাবে ফেস করব। তো আপনি কেন ফেস করবেন? আপনার বিরুদ্ধে মামলা হয় নাই, মানে দলের বিরুদ্ধে মামলা হয় নাই, দল কেন ফেস করবে? এই জায়গাটাতেই প্রশ্ন। তার মানে দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে, এবং দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে বলেই কিন্তু আইনের শাসনটা ব্যাহত হচ্ছে। এখন পুলিশ যখন কোনো অ্যাকশন নেবে তখন কিন্তু আলটিমেটলি এটা দলের বিরুদ্ধে চলে যাবে। তো আমাদের দেশে পুলিশের কি ক্ষমতা আছে যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া? কারণ পুরো বিএনপি তো এখানে এক হয়ে গেছে, পুরো বিএনপি তো এর ব্যাপারে করতেছে যে ওখানে কোনো ঘটনা, কানে কামড় দেওয়ার কোনো ঘটনা ঘটে নাই। তাহলে তার কানে হয়েছিলটা কি? আমরা তো ছবি দেখেছি, সে কানের সেলাই করতে হয়েছে, ডাক্তারও বলেছে যে 4টা সেলাই লেগেছে। তাহলে কানে কামড় দেওয়ার ঘটনাই ঘটে নাই। আপনি যদি বলতেন যে আমার নেতা করে নাই তাহলে বুঝতাম, কানে কামড় দেওয়ার ঘটনাই নাকি ঘটে নাই, তাহলে কানে হলোটা কি? কান নিয়ে যে রক্তাক্ত কানের যে ছবি আমরা দেখলাম, রক্তাক্ত কানের পর তারপরে ডাক্তাররা সেখানে যে বক্তব্য দিল যে কানে 4টা সেলাই লেগেছে, এবং তার সেলাই করার পরের যে ছবি দেখলাম, এই সবগুলিকে আমরা ভুল দেখলাম, সবগুলো মিথ্যা। দল এখানে জড়িয়ে যায়, দল যখন জড়িয়ে যায় তখনই আতঙ্কের জন্ম হয়। দেখুন, আমি আরও ঘটনা বলি, এগুলো তো আমরা উপজেলা পর্যায়ে আসলাম, আসেন এবার একটু কেন্দ্রীয় পর্যায়ে যাই। এবং কেন্দ্রীয় পর্যায়ে গেলে প্রথমে যার নাম আসেন, খুবই ক্যারিসমেটিক লোক, মিস্টার মীর শাহে আলম। উনি আমাদের একজন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উনি খুব কামের লোক আমি বলবো, কারণ ওনাকে নিয়েই যত আলোচনা হচ্ছে এই যাবৎকালে, গত মানে এই সরকার 5 বছরে, এই 5 মাসে যে ক্ষমতায় আছে, এই 5 মাসে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে যে আলোচনা হয়েছে, এই আলোচনার শীর্ষস্থানে আছেন আসলে মীর শাহ আলম। আরও আলোচনা হয়েছে আমাদের মিলন সাহেবকে নিয়ে আলোচনা হয়েছে, শিক্ষামন্ত্রী, আমাদের যোগাযোগ ও সেতুমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে, শেখ রবিউল, ওনাদের আলোচনা হয়েছে। কিন্তু সবগুলো যোগ করলেও বোধ হয় মীর শাহ আলমকে কেউ টাচ করতে পারবে না, উনি এত ঊর্ধ্বে উঠে গেছেন আলোচনায়। এবং ইন্টারেস্টিংলি এই আলোচনাগুলি যদি ইতিবাচক হতো তাহলে সেটা সরকারের পক্ষে যেত। ইতিবাচক কী হয়েছে? দেখেন এই সরকারের আমলে প্রথম যে সাংবাদিকটা গ্রেপ্তার হয়েছে, মানে সংবাদ করার কারণে, সংবাদ লেখার কারণে, সেটা কিন্তু মীর শাহ আলমের কারণে। মীর শাহ আলমের ব্যাপারে সমালোচনা করে একটা রিপোর্ট হয়েছিল, তার কারণে ওনার একজন ভক্ত মামলা করেছেন বগুড়ায়। সেই লোক বগুড়ায় থাকে এবং সে ওখান থেকে গাজীপুর এসেছিল, গাজীপুর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এই ভদ্রলোকের কারণে। ওনার কর্মকাণ্ডের শেষ নেই, একটার পর একটা ঘটনার উনি কেবল জন্ম দিয়ে যাচ্ছেন। আমি ভেবেছিলাম এগুলো যখন প্রকাশিত হয়েছে, এবং আমরা দেখেছিলাম একটা ঘটনা যে উনি ওখানকার নতুন ইউনিয়নের নামকরণ করেছে নিজের পুত্রের নামে, নিজের ভাতিজির নামে, নিজের বাড়ির নামে আরেকটা নাম করে, এগুলো সব কিন্তু হয়েছে। এগুলো নিয়ে যখন সংসদেও আলোচনা হয়েছে তখন দেখলাম প্রধানমন্ত্রী এই নামগুলো কেটে দিলেন, নামগুলো পরিবর্তন করা হলো গণশুনানির মাধ্যমে, পরে নাম হলো। ভালো, এটা আমি আমি একটা ইতিবাচক উদাহরণ হিসেবে এটাকে দেখি। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর তো এটা মন্ত্রণালয় নয়, যে কাজে ওনাকে হস্তক্ষেপ করতে হলো, আমার প্রশ্ন ওনাকে কেন হস্তক্ষেপ করতে হলো? কাজটা কি তাহলে ভালো কাজ হলে হস্তক্ষেপ করতেন? কাজটা মন্দ হয়েছিল বলেই, সমালোচনা হয়েছিল বলেই ওইটা উনি ঠিক করতে গিয়েছেন। তো ঠিক করতে যে গেলেন উনি, কাজটা আগে যে মন্দ কাজটা হলো, এই মন্দটা যার কারণে হলো তাকে কি উনি কিছু বলেছেন? আমরা দেখিনি, হয়তো একে বলেছেন। আচ্ছা, একে বলেছেন, এতে কি ওনার মধ্যে কোনো চেঞ্জ এসেছে? এরপরে দেখলাম উনি কি প্রেস কনফারেন্স করছেন, নিজের সম্পর্কে বলছেন, উনি কত বড় লোকের ছেলে, এগুলি বলেছেন। এগুলো শুনে তো কোনো লাভ নাই। কিন্তু চেঞ্জটাকে আমরা কি সেই বিনয়টা দেখতে পেয়েছি নাকি ঔদ্ধত্য দেখতে পেয়েছি? মেবি উনি বড় লোকের ছেলে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা দিয়ে ঔদ্ধত্য কেন থাকবে, বিনয় কেন থাকবে না?
আমরা তো জানি যে যে গাছে অনেক ফল হয় সেই গাছ ঝুঁকে থাকে। আপনারা যদি ভেতরে অনেক কিছু থাকে তাহলে আপনি বিনয়ী হবেন, আপনি ঔদ্ধত্য দেখাচ্ছেন কেন? এই জায়গাটাতে আপত্তি। সর্বশেষ কি হলো, চ্যানেল ওয়ানে দেখলাম একটা নিউজ হয়েছে যে উনি এমপি মন্ত্রী হওয়ার পরে কিভাবে ওনার ফ্যামিলি, ওনার ছেলে, ওনার স্ত্রীর নামে ঠিকাদারি ব্যবসা ওনারা করেছেন এটসেট্রা, ওদের মতো করে একটা তারা রিপোর্ট করেছে। যদি রিপোর্টটা আপনার আপত্তিকর মনে হয়, যদি রিপোর্টটা অসত্য হয়, আপনি এর ব্যাপারে আলোচনা করতে পারেন। প্রেস কাউন্সিল তো আপনারাই বানিয়েছে, সরকারি একটা পার্ট প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিলে যান, প্রেস কাউন্সিলকে বলে, প্রেস কাউন্সিলের সমালোচনা করুন। এটার তো আইনগত নানা রকম পদ্ধতি আছে। সেখানে না যে ওদের ফেসবুক পেজটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। উনি বলবেন যে আমি তো করিনি, হ্যাঁ উনি করেননি, আমি অস্বীকার করছি, শাহ আলম সাহেব করেননি, কিন্তু ওনার হয়ে কেউ না কেউ করেছেন। যারা করেছেন তাদেরকে উনি চেনেন না, এটা তো হতে পারে না। কারণ যারা করেছেন, এই কমপ্লেনগুলি করেছেন, স্ট্রাইক দেওয়া হয়েছে, ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে, এই কাজগুলি যারা করেছেন তাদের নামও দেখলাম। এগুলো কিন্তু এখন বোঝা যায়, দেখা যায়, জানা যায়, যে কেউ জানতে পারে, আমিও জানতে পারি, আপনিও জানতে পারেন। জটিল কোনো কাজ না এগুলো। যারা করেছেন তারা কি মনে করেন আপনি এটা করার সঙ্গে সঙ্গে এসে শাহ আলম সাহেবকে ফোন করে বলেন নাই যে নেতা দিসি বন্ধ করে? বলছেন তো। আচ্ছা, চ্যানেল ওয়ানের মালিককে সাংবাদিকতাই করে, কোনো সন্দেহ নেই। আমাদের বন্ধুবান্ধব সেখানে ভালো ভালো পদে আছেন এবং তারা জেনুইন সাংবাদিকতা করার চেষ্টাই করতেছেন। ওনাদের বেশ কয়েকটা নিউজ আলোচিত হয়েছে, আমার খুব পছন্দ যে ওনারা আসলে জার্নালিজমটা করার চেষ্টা করছেন। খুবই পেশাদার কিছু লোক এটার মাথায় আছেন। কিন্তু মালিককে যত যাই বলেন, এই সমস্ত চ্যানেল মিডিয়া এগুলি কিন্তু মালিকের ইচ্ছার বাইরে যেতে পারে না। মালিক কিন্তু বিএনপি সংশ্লিষ্ট একজন লোক, এটা সবাই জানে। তো বিরোধটা কোথায়? নরসিংদীতে বিরোধ কোথায়? যে মামলার বাদী সেও বিএনপি সংশ্লিষ্ট, যে মামলার আসামি তিনিও বিএনপি সংশ্লিষ্ট। এখানেও আমরা একই জিনিস দেখছি। ঘটনাটা কি? নিজেদের মধ্যে মারামারি লেগে গেল এত তাড়াতাড়ি, যেটা নাকি আওয়ামী লীগের হতে লেগেছিল অনেক বছর, আর এটা অনেক মাসের মধ্যে হয়ে গেল। এই জায়গাটাতেই আমার প্রশ্ন। দেখুন, আপনারা বলবেন হ্যাঁ আমরা মারামারি করছি, আপনি অত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা না। যখন আপনারা মারামারি করেন তার উত্তাপটা এসে কিন্তু আমাদের গায়ে লাগে। আপনাদের কিছু হয় না, আপনারা একসময় আবার মিলমিশ করবেন, আবার একসঙ্গে কেউ না কেউ এসে মিলাই দিবে, হ্যান্ডশেক করবেন, সবই ঠিক আছে। বিপদে পড়বো আমরা কারা? আমরা সাধারণ মানুষরা, অথবা যে সমস্ত সাংবাদিকরা মালিকের প্ররোচনায় উৎসাহ পেয়ে এই সমস্ত রিপোর্ট করেন, দেখেন তার চাকরি কয়দিন থাকে। আমার তো সন্দেহ আছে। আমার অতীত ইতিহাসটা আমার কিছু আমার জীবনেও কিছু ঘটেছে, আমরা তো কিছু জানি। মালিকের কথা অনুযায়ী, মালিকের আশকারা পেয়ে, মালিকের উৎসাহ পেয়ে রিপোর্ট অনেকে করে। তারপরে রিপোর্টটা যার বিরুদ্ধে যায় তার সঙ্গে আবার মালিকের খাতির হয়ে যায়, এবং খাতির হওয়ার পরে মাঝখান থেকে ওই রিপোর্টারে যান যায়, তার চাকরি যায়। অদ্ভুত এক দেশে থাকি আমরা। আমি অনুরোধ করব যে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, আমি ওনার সম্পর্কে আমার অতি উচ্চ ধারণা। উনি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু করার চেষ্টা করছেন। এটা ওনার যারা সমালোচনা করেন তারাও স্বীকার করবেন যে উনি ব্যক্তিগত জীবনযাপনের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনেক ইতিবাচক কাজ করার চেষ্টা করছেন। আমার ওনার কাছে সবিনয় প্রশ্ন, আপনারা যারা সহকর্মী আছেন, যারা ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে বাইরে নিজেদেরকে পরিচয় দেন, তারা কি আপনার ওই কর্মকাণ্ড, ওই আচরণগুলোকে আসলেই ফলো করতে পারছে? আপনি ভদ্র মানুষ, হয়তো কাউকে মুখের উপর কটু কথা বলেন না, কিন্তু এই যে আপনার ভদ্রতা, এটাকে কি অনেকে দুর্বলতা মনে করছে না? মাথায় রাখবেন,